Welcome to all my students and viewers of my YouTube channel Vidyar Alo with teacher Sanwara Begum of Metalsaur High School. Hope you all are well by Almighty's grace in this critical situation. I also hope that you are carrying on with your studies very nicely. Today I am going to take the class of class 11 and I am going to take the second poem of class 11, that is the name of the poem is Meeting at Night, which is written by Robert Browning. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি ক্লাস 11 এর ইংরেজি সাবজেক্টের দ্বিতীয় কবিতা, যেটির নাম মিটিং অ্যাট নাইট এবং কবির নাম রবার্ট ব্রাউনিং, এইটা তোমাদেরকে পড়াবো। আমি পড়াবার টাইমে ওয়ার্ড টু ওয়ার্ড মানে বলে যাব এবং ব্যাখ্যা বলে যাব। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে কবিতাটি ফলো করবে। ফার্স্টে আমি একটু কবির সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকা দিয়ে দিচ্ছি, সেটি তোমরা একটু মন দিয়ে শুনবে। ব্যাংক অফ ইংল্যান্ডের কর্মী কিন্তু প্রতিভা সম্পন্ন এবং শৈল্পিক মনোভাবের একজন ব্যক্তিত্ব পিতা, তার পুত্র রবার্ট ব্রাউনিং 1812 খ্রিস্টাব্দে লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোট থেকে তার মা বাবার আদেশ অনুসারে বড় হয় এবং তার মা বাবার কথা মতোই তিনি ঘরে পড়াশোনা করেন। ছোট থেকে তিনি অত্যন্ত প্রতিভাশালী ছিলেন। তিনি পরে লন্ডন কলেজের অনেক বক্তৃতা শুনেছেন। তার যখন মাত্র 12 বছর বয়স তখন তিনি কবিতার বই প্রকাশ করেন। তিনি ভ্রমণ করতে খুবই ভালোবাসতেন। 1833 খ্রিস্টাব্দে তিনি ইউরোপের অনেক জায়গায় ভ্রমণ করেছেন, যেমন রাশিয়া এবং ইতালি। সেই সময়কার বিখ্যাত মহিলা কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর সঙ্গে তার পরিচয় হয়। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তখন কবিতা লিখতেন। রবার্ট ব্রাউনিং এর এলিজাবেথ ব্যারেটের কবিতা তার ভালো লাগতে লাগলে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠল এবং বন্ধুত্বর সাথে সাথে তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার একটা তৈরি হলো। 1846-এর রবার্ট ব্রাউনিং এবং এলিজাবেথ ব্যারেট সিদ্ধান্ত নিলেন তারা বিবাহ করবেন এবং তারা বিবাহ করলেন। 1861-তে যখন তার স্ত্রী এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং পরলোক গমন করেন তখন তিনি অনেক বিমর্ষ হয়ে পড়েন এবং হতাশ হয়ে পড়েন এবং কিছুদিন তিনি কবিতা লেখা ছেড়ে দেন। কিছুদিন পরে তিনি আবার কবিতা লিখতে শুরু করেন এবং তার মধ্যে তার বিখ্যাত কিছু লেখনী, যেমন মেন অ্যান্ড ওমেন, ড্রামাটিস পার্সনে, ওয়েস্টমিনস্টার অ্যাবে, এগুলি হচ্ছে তার বিখ্যাত রচনাধর্মী কবিতা। তিনি 1889 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। বাবার একটি লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে কিন্তু অনেক বই ছিল। সেই বইগুলো তিনি পড়েই তিনি তার সাহিত্যের প্রতি রুচি জাগরণ করেছেন। তিনি একজন ভিক্টোরিয়ান কবি। এই কবিতাটি তার আত্মজীবনী বলে মনে হয়, কারণ তার এবং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর সঙ্গে যে প্রেমালাপ বা প্রেমের যে গল্প সেটা আমরা জানলাম এবং সেটা আমরা কবিতার মধ্যেও পড়ব কিরকম তিনি তার প্রেম নিবেদন করেছেন বা কষ্ট করেছেন তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কেননা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর যে ফ্যামিলি ছিল, যে পরিবার ছিল, অত্যন্ত গোঁড়া পরিবার ছিল, অত্যন্ত অর্থোডক্স। তাদেরকে অত সাক্ষাৎ করতে দেয়া হতো না। তখন কবি খুব কষ্ট সাথে বা খুব কষ্ট করে তিনি দেখা করতেন তার প্রেমিকার সাথে। যদিও এটা কবি রবার্ট ব্রাউনিং কখনোই কিন্তু মেনে নেননি যে এই কবিতাটা আমার আত্মজীবনী। এরপর আমরা কবিতার যে ইন্ট্রোডাকশন সেটাতে আমরা যাব। তোমরা একটু বইয়ের দিকে তাকাবে। রবার্ট ব্রাউনিং 1812 খ্রিস্টাব্দে জন্ম, 1889 তিনি পরলোক গমন করেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন তিনি ইংরেজি কবি, অ্যান্ড প্লে রাইট এবং নাট্যকার ফ্রম দি 19th সেঞ্চুরি, 19 শতাব্দী থেকে। ব্রাউনিংস মেজর ওয়ার্ক, তার প্রধানত কিছু কাজ, সেটার মধ্যে আছে লাস্ট নাইট টুগেদার, মাই লাস্ট ডাচেস,
ফ্রালিপোলিপি, দ্য পাইট পাইপার অফ হ্যামলিন, যেটা বাচ্চাদের বিখ্যাত একটি গল্পের বই, ফেমাস ভার্স রিটেন বাই হিম। ইন দ্য পোয়েম দ্য পোয়েট ডেসক্রাইবস, এই কবিতাটিতে কবিতা বর্ণনা করেন এ জার্নি, একটি ভ্রমণ, দ্যাট এন্ডস ইন এ সিক্রেট মিটিং, যেটা একটা গোপন সাক্ষাতে শেষ হয়, বিটুইন লাভার্স, প্রেমিক এবং প্রেমিকার সঙ্গে। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য জার্নি, কবি এটা বর্ণনা করেন একটা ভ্রমণের, অ্যান্ড দ্য মিটিং ইন ডিটেল, এবং সাক্ষাৎকার খুব ডিটেলে, খুবই বিস্তারভাবে। দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য ডিলাইটেড মিনিং অফ দ্য লাভার্স বাই এ ফার্ম নিয়ার দি সি বিচ। এই কবিতা শেষ হয় কিরকম ভাবে? উইথ দ্য ডিলাইটেড মিনিং, একটি খুবই চমৎকারভাবে তাদের সাক্ষাৎ হয়, আনন্দের সাথে তাদের সাক্ষাৎ হয় একটি খামার বাড়ির কাছে, নিয়ার দি সি বিচ। যে খামার বাড়িটা কোথায় আছে? সমুদ্র সৈকতের পাশে। এবার আমরা চলে যাব কবিতাটি। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, গ্রে মানে হচ্ছে ধূসর, অ্যান্ড দ্য লং এবং লম্বা একটি কালো জমি, ব্ল্যাক মানে কালো, ল্যান্ড মানে ভূমি বা জমি। তাহলে দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে প্রথম লাইনটা পড়ে যে কবি কিন্তু যে সাক্ষাৎ করতে যাচ্ছে তার প্রেমিকার সাথে, সেটা হলো রাত্রিকাল। সমুদ্র গ্রে, কালো, ধূসর, লং ব্ল্যাক ল্যান্ড, লম্বা দীর্ঘ জমি পড়ে আছে। তাহলে এই লাইনটাতে মনে হচ্ছে তার একটা নেগেটিভ থিঙ্কিং, একটা যে তার আশা সেটা এখনো পূর্ণ হয়নি, যেটা পূর্ণ হতে চলেছে, সেই জন্য সমুদ্রটি ধূসর। এই কবিতায় কিন্তু অনেক সিম্বল ব্যবহার হচ্ছে, অনেক প্রতীক চিহ্ন ব্যবহার হচ্ছে, সেটা আমরা পরে আলোচনা করব। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন, আচ্ছা আকাশে কি আছে? চাঁদ আছে, তার মানে এটা রাত্রিকালীন, এটা বোঝা যাচ্ছে। ইয়েলো হলুদ রঙের চাঁদ, যেটা হাফ অর্ধচন্দ্র, হাফ মুন। লার্জ অ্যান্ড লো, সেটা একবার বড় হচ্ছে একবার কমছে। তাহলে ইয়েলো কেন? না, কবির মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা উৎকণ্ঠা জাগরণ হয়েছে, যেটা এখনো ফুলফিল হয়নি, যেটা এখনো পূর্ণ হয়নি, যেই আশাটা এখনো পূর্ণ হয়নি, এখনো ক্ষীণ হয়ে আছে। তাহলে সেই জন্য চাঁদ আছে, কিন্তু চাঁদটি কিন্তু অর্ধচন্দ্র, সেটি কিন্তু পূর্ণচন্দ্র না, কেননা তার আশা, তার উৎকণ্ঠা এখনো কিন্তু পূর্ণ হয়নি। তার মন কিন্তু আবেগে ভরপুর, কেননা তিনি যাচ্ছেন তার প্রেমিকার সঙ্গে দেখা করতে, একটি রাত্রিকালীন সময়। অ্যান্ড দ্য স্টার্টেড লিটিল ওয়েভস, আর তিনি বেরিয়েছেন কি নিয়ে? এখানে ওয়েভস বলে যেতে আমরা বুঝতে পারছি সমুদ্রের মধ্যে তিনি যাত্রা করছেন, সমুদ্রের মধ্যে একটা নৌকা নিয়ে তিনি যাত্রায় নেমেছেন, এবং তিনি যাত্রা করে কোথায় যাবেন? না, তার প্রেমিকার বাড়ি, যেটি সমুদ্র সৈকতের ধারে। স্টার্টেল মানে চমকিত, লিটিল মানে ছোট্ট, ওয়েভস মানে ঢেউ, দ্যাট লিভ। যখন তিনি নৌকা নিয়ে নেমেছেন সমুদ্রের মধ্যে, তখন এই ছোট ছোট ঢেউগুলি সমুদ্রের মধ্যে সেটা চমকিত হচ্ছে, চকিত হচ্ছে এক একবার করে, তারা ডিস্টার্ব হচ্ছে, তারা বিরত হচ্ছে, আর তারা এক একবার লাফিয়ে পড়ছে, এক একবার ছাপিয়ে পড়ছে। ইন এ ফিয়ারি রিংলেটস, ফিয়ারি বলতে আগুনের মতো, রিংলেটস মানে গোল গোল আকার ধারণ করে ঢেউগুলি। ফ্রম দেয়ার স্লিপ, তারা ঘুমন্ত অবস্থায় থেকে তারা উঠে পড়ছে, তার মানে ঘুমন্ত অবস্থায় ঘুম ভেঙে যাচ্ছে। এখানে ফিয়ারি রিংলেটস মানে হচ্ছে কবির মনের যে উৎকণ্ঠা, গভীর আগ্রহ বা প্রচন্ড তার উদ্দীপনা, এটাও কিন্তু বলা যেতে পারে। অ্যাজ আই গেন দ্য কোভ, আমি গেন মানে আমি উপলব্ধি করছি, কোভ মানে হচ্ছে সমুদ্রের ঘেরা, ঢুকে আসা সমুদ্রের কিছু অংশ, সমুদ্রে স্থলে ঢুকে আসা সমুদ্রের কিছু অংশ। এখানে আমি পৌঁছালাম, গেন মানে উপলব্ধি করছি, আমি পৌঁছালাম ওখানে। উইথ পুশিং প্রো, তার মানে প্রো মানে হচ্ছে নৌকাটির প্রথম যে নকিলা বা একটা সুচলো যেটা অংশ, সেটাকে বলে। এখানে মিনিং লেখা আছে দেখো নিচে, প্রো মানে দ্য ফ্রন্ট পার্ট অফ এ বোট, নৌকার প্রথম দিকের অংশ, সেটা আমি ঠেলে নিয়ে যাচ্ছি, নৌকাটাকে ঠেলে নিয়ে যাচ্ছি। অ্যান্ড কুয়েঞ্চ ইট স্পিড, এবং তার স্পিডটা প্রশমিত হচ্ছে। কুয়েঞ্চ মানে প্রশমিত হওয়া, স্পিড মানে তার গতি। ইন, হাই মানে এখানে ইনভার্টেড কম মানে ইন। ইন দ্য স্লাসি স্যান্ড, মানে স্লাসি মানে হচ্ছে ভেজা, স্যান্ড মানে বালি, মাটি ইত্যাদি। সমুদ্রের মধ্যে যখন ভিজে যায় বালি, তখন বালি কিরকম হয়? সমুদ্র যখন জল দিয়ে ভিজে দেয় তখন ভিজে যায় বালি, তো স্লাসি, সেটা কাদাযুক্ত, বালিযুক্ত মাটিতে সেই নৌকোটা পৌঁছে যাচ্ছে, এবং তার স্পিড প্রশমিত হচ্ছে, তার গতি প্রশমিত হচ্ছে।
দেন এ মাইল, এবং তারপরে 1 মাইল পার হতে হবে, 1 মাইল 1 কিলোমিটারের সমান তোমরা ধরে নাও, অফ ওয়ার্ম, একটি উষ্ণ সি সেন্টেড বিচ, এখানে সমুদ্র, গন্ধযুক্ত সমুদ্র। এখানে গন্ধযুক্ত পুরোপুরি না হলেও সমুদ্রের গন্ধ সেরকমভাবে থাকে না, কিন্তু এখানে বলছে গন্ধযুক্ত, মানে কবির মনের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষাটা এরকমভাবে একটা সি সেন্টেড বলে বলেছে, যাতে করে তার মনের ইচ্ছাটা প্রকাশ হয়। 3 fields টু ক্রস, কটা মাঠ পার করতে হবে? 3টে মাঠ পার করতে হবে। টিল এ ফার্ম অ্যাপিয়ার, যতক্ষণ না একটা খামার বাড়ি দেখা যাচ্ছে। অ্যাপিয়ার মানে দেখা যাওয়া। এ ট্যাপ অ্যাট দি পেন, সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে প্রেমিক যে কি করলো, জানলার সার্সিতে একটা ট্যাপ দিল, একটা আওয়াজ দিল, একটা ঠক ঠক করে আওয়াজ দিল, একটা মৃদু আওয়াজ দিল। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, আর খুব শীঘ্রই একটা শার্প স্ক্র্যাচ, তীক্ষ্ণ একটা আঁচড়, স্ক্র্যাচ মানে তো আঁচড়, শার্প মানে তীক্ষ্ণ, অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ। কি দেখা গেল? ভেতর থেকে, ভেতরের ঘরের ভেতরে তার প্রেমিকা আছেন, তিনি কি করছেন না একটা মাচিস কাঠি সেটা জ্বালাচ্ছেন, সেটার নীল রঙের যে স্ফুলিঙ্গ সেটা দেখা দিচ্ছে। স্পার্ট মানে স্ফুলিঙ্গ, ব্লু মানে নীল, অফ এ লাইটেড ম্যাচ মানে বুঝতে পারছো তোমরা, ম্যাচ স্টিকটা সে জ্বালাচ্ছে, তার মানে তিনি তার উপস্থিতি বোঝাবার জন্য তিনি এই মাচিস কাঠের আলো জ্বালিয়ে তাকে বোঝাচ্ছেন যে আমি ভেতরে আছি। অ্যান্ড এ ভয়েসলেস লাউড, একটা আওয়াজ শোনা যাচ্ছে, সেটা খুবই ধীমে, খুবই ধীরে আওয়াজ। থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স, এই আওয়াজটা কিরকম? তার মধ্যে আনন্দ আছে এবং আতঙ্কও আছে। এবং আনন্দ আর আতঙ্ক কেন? তারা যে রাত্রিকালীন একটা গোপনভাবে তারা মিলিত হচ্ছে, সেই গোপনভাবে মিলিত হওয়ার জন্যে তাদের মধ্যে একটা ভয় আতঙ্ক আছে। কেননা আমরা ইন্ট্রোডাকশন আমি তোমাদেরকে বললাম যে রবার্ট এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের ফ্যামিলি খুবই গোঁড়া ছিলেন এবং তারা খুব মেলামেশা করতে দিতেন না তার মেয়েকে। তাহলে তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছিল, এই জন্য তাদের মনের মধ্যে একটা আতঙ্ক ছিল, কিন্তু সাথে সাথে আনন্দ কেন? যে তারা মিলিত হচ্ছে অনেক দিন পর। দেন দ্য টু হার্টস বিটিং ইট টুগেদার, দুটো হৃদয়ের মিলন হচ্ছে, দুটো হৃদয় বিটিং মানে সেটি মিলন হচ্ছে, এবং সেটি খুবই মানে জোরে জোরে সেটি চলছে, হার্ট তাদের হৃদয় চলছে, ইচ টু ইচ, সেটি তাদের দুটো হৃদয়ের মধ্যে তাদের মিলন ঘটছে। যাই হোক, এটাতে বোঝা যাচ্ছে যে অনেক দিন পর কবি বা প্রেমিক তার প্রেমিকার সঙ্গে দেখা করছে, সেটা অনেক গোপনভাবে, সেটা রাত্রিকালীন একটা সাক্ষাৎ, যেখানে তার প্রবল উদ্দীপনা এবং ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ভরপুর হয়ে আছে। সেটা কিন্তু এখনো আশাটা কিন্তু পূর্ণ হয়নি, কিন্তু লাস্টে কিন্তু পূর্ণ হলো, শেষ দ্বিতীয় স্ট্যান্ডাতে পূর্ণ হলো। এটি একটি ড্রামাটিক লিরিক, এই কবিতাটা একটি নাট্যধর্মী কবিতা, গীতি কবিতা। কবিতার শিরোনামে এই বিষয়বস্তুর ইঙ্গিত দেয়। এখানে আমরা পাই একটি প্রেমিকের কাহিনী, সে তার প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে প্রবলভাবে আগ্রহী। চাঁদনি রাত, তোমরা দেখেছো ইয়েলো হাফ মুন, চাঁদনি রাত, যদিও চাঁদ পূর্ণ দীপ্তিতে প্রজ্জ্বল নয়। প্রেমিকের সামনে ঘুমন্ত সমুদ্র দীর্ঘ বিস্তার। প্রেমিক নৌকো চালিয়ে সমুদ্র অতিক্রম করলো, নৌকো পৌঁছয় খাড়িতে, যেটা তোমরা কোফ বললে। প্রেমিক হেঁটে যায় সৈকত ধরে, অবশেষে পৌঁছায় কোথায়? প্রেমিকের কুটিরে, সেখানে খামার বাড়িতে। এখন প্রেমিকাকে তার উপস্থিতির কথা জানাতেই হবে। জানালার সার্সিতে মৃদু টোকা দিলেন, অথবা নখের আঁচড়েই যথেষ্ট। তোমরা দেখলে না স্ক্র্যাচ, ধারালো স্ক্র্যাচ, তীক্ষ্ণ স্ক্র্যাচ, তার মানে আঁচড় দিলেন, নখের আঁচড়। দেশলাইয়ের চকিত স্ফুলিঙ্গের অন্ধকার হয় দূর। অন্ধকার দূর হলো যখন ভিতরে প্রেমিকা যখন তার মাচিস কাঠি জ্বালালেন। তারপর আসে একটা শব্দ, ভিতর থেকে অস্ফুট প্রত্যুত্তর, তার মানে ধীরে গতিতে একটা আওয়াজ শোনা গেল। প্রতীক্ষা মুখর দুই হৃদয় মিলিত হয়, স্পন্দিত হয় একসাথে, স্পন্দন হয় একসাথে, অবশেষে সুন্দর ও সফল মিলন হয়। গল্পটা এইরূপ। চূড়ান্ত নাটকটি চলে প্রেমিক প্রেমিকার মনে। দুটি হৃদয়ের গোপন মিলনের চমৎকার ইঙ্গিত দেওয়া হয়েছে শিরোনামটির মাধ্যমে, তাই এটি সুপ্রযুক্ত। এক প্রেমিকের তীব্র ইচ্ছা জাগে তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করবে তিনি মগ্ন রাতে। সে থাকে কোথায়? না সমুদ্র ছাড়িয়ে। প্রেমিক নৌকা ভ্রমণে বেরোলো, ধূসর সমুদ্র,
চাঁদ পূর্ণ দীপ্তিতে প্রদর্শিত নয়। নৌকা এগিয়ে গেল, ঘুমন্ত সমুদ্রের বুকে জাগল তরঙ্গ, এক অস্থিরতা গ্রাস করে প্রেমিকার মনে। প্রবল আবেগে তার ইন্দ্রিয় জ্বলে আগুন। দেখলে না, স্টার্টেড লিটল বেল ফিয়ারি লিংলেটস, তার মানে তার ইন্দ্রিয় জ্বলে আগুন হচ্ছে, তার মানে তার প্রচন্ড উদ্দীপনা হচ্ছে তার মনে। দীর্ঘ ভ্রমণের পর আসে সেই সময় যখন নৌকা পৌঁছায় কোথায় না খাঁড়িতে বা কবে, জাহাজ নোঙর বন্ধ হয় বা নৌকা নোঙর বন্ধ হয়। প্রেমিকের সামনে দীর্ঘ প্রান্তর, দীর্ঘ মাঠ, তোমরা দেখলে লং ব্ল্যাক ল্যান্ড, 3টে মাঠ তাকে পেরোতে হলো। নির্জন সৈকত ধরে হেঁটে যায় সে, প্রত্যাশায় উষ্ণ প্রেমিক পরিশেষে কোথায় পৌঁছায়? প্রেমিকার বাড়িতে বা তার খামার বাড়িতে। তার উপস্থিতিতে জানান দিতে সে জানালায় দেয় টোকা এবং শার্সিতে আঁচড় দেয় প্রেমিক। হঠাৎই আলোর চকিত স্ফুলিঙ্গ, তার অপেক্ষামান চেহারা হয় স্পষ্ট নীল আলোয়, তার চেহারা দেখা দেয় নীল আলোয়। প্রেমিক দেখতে পায় তার প্রেমিকার চেহারা। সে তখন আনন্দ ও ভয়ের দোলায় দোদুল্যমান। আনন্দ এবং ভয় দুটোই আছে, কেননা তাদের মধ্যে আতঙ্ক আছে, ভীতি আছে তাদের মধ্যে। ঠিক তখনই এক অস্ফুট স্বর আসে ভেসে। পূর্ণ মিলনের সংগ্রামে মুহূর্ত দুই হৃদয় স্পন্দিত ছন্দের চেয়ে মৃদুতর সেই শব্দ। এই কবিতায় কিন্তু এবারে আমরা দেখব অনেক যেটা হয় সিম্বল ব্যবহার হয়েছে, তার মানে চিত্রকল্প ব্যবহার হয়েছে। প্রতীকের বহুল ব্যবহার করেছেন রবার্ট ব্রাউনিং। শুরুতে এই মিটিং এর নাইটে বর্ণিত হয়েছে গ্রেসি, তার মানে ধূসর সমুদ্র, যা একটা নেতিবাচক অনুভব তৈরি করে, তার মানে নেগেটিভ থিঙ্কিং তৈরি করে। তার একটু পরেই আছে তরঙ্গকুল, সমুদ্রটি এবং একটি খাঁড়ির বর্ণনা। মনে হয় সমুদ্র এবং তার আনুষঙ্গিক সব জিনিস এই কবিতায় একটা অন্তরায় হিসেবে কাজ করছে। এগুলি পেরিয়ে প্রেমিককে যেতে হবে খামারে, যেখানে মিলন সংগঠিত হবে। এগুলি সবই বাধা বিপত্তির প্রতীক, যা প্রেমিককে টপকে আসতে হবে। কবিতাটি নিশ্চিত সাক্ষাৎকার বিষয়, স্বভাবতই এতে নিশীথকালের কিছু বর্ণনা থাকবে, যথা চাঁদ এবং কালো ভূখণ্ড। এখানে আধখানা চাঁদ এখন অপূর্ণ প্রেমের প্রতীক। আমি তখনও তোমাদেরকে বলেছিলাম পড়াবার সময়, আধখানা চাঁদ কেন? কেননা প্রেম এখন অপূর্ণ আছে। তাছাড়া আধার এবং রাত্রি গোপনতা সূচক। ব্ল্যাকল্যান্ড, গ্রেসি মানে গোপন, সিক্রেট মিটিং করছে, তারা গোপনভাবে সাক্ষাৎ করছে, এবং যে মিলন কবিতাটিতে ঘটছে তা গোপন এবং অবৈধ বলে ভাবা যেতে পারে। কবিতাটি স্পষ্ট এবং বর্ণময় চিত্রকল্পে সমৃদ্ধ। প্রথম 3 লাইনে 3টি বিভিন্ন রং, ধূসর, কালো এবং হলুদ দেখানো হয়েছে। পরে আরো অন্যান্য রঙের উল্লেখ ও আভাসও মেলে, যেমন ফিয়ারি রিংলেটস এর লাইটেড ম্যাচ এর আগুন রঙের ব্যবহার। এসব রং মূলত প্রেমিক প্রেমিকার কল্পনা প্রবণ মনের নিশ্চিন্তভাবে ইঙ্গিত করেছে। সি সেন্টেড বাক্যাংশ ছাড়াও উত্তাপের কথা অন্যত্র উল্লিখিত হয়েছে। কবিতাটি প্রেম ও বাসনা বিষয়। রূপকথার্থে এই উষ্ণতা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে কবিতার শেষ লাইনে প্রেমিক প্রেমিকার হৃদয় স্পন্দনের সাথে। তাছাড়া কোয়েঞ্চি স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড, এগুলো হচ্ছে কিন্তু সিম্বল, তোমরা লক্ষ্য করবে যেগুলো আমি বলে যাচ্ছি। এই চিত্রকল্পের মধ্যেও একটা যৌনতার আভাস রয়েছে। তার মানে কোন কোন সিম্বলগুলি আমরা দেখতে